কোয়াডে ভারতের মাস্টার স্ট্রোকে এবার কাঁপছে চীন পাকিস্তান। কোয়াড সামিটে নেওয়া ভারতের এমন এক মাস্টার স্ট্রোকের কারণে বেইজিং আর ইসলামাবাদের কার্যত রাতের ঘুম উড়ে গেছে। এতদিন চীন যেভাবে বিশ্ব বাজারকে নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছিল, তাকে চিরতরে শেষ করতে উড়িষ্যা থেকে কেরালা পর্যন্ত ভারতের এক যুগান্তকারী পরিকল্পনা চিন্তায় ফেলল চীনকে। তবে যখন কোয়াড সামিটে ভারত একের পর এক ঐতিহাসিক চুক্তি ফাইনাল করছে, ঠিক তখনই চীন কেন তার প্রিয় গোলাম পাকিস্তানকে দিয়ে আবার কাশ্মীরের পুরনো ভাঙা রেকর্ড বাজাচ্ছে? আর চীন পাকিস্তানের এই গোপন আতাতে কিভাবে জল ঢাললো ভারতের মহাপরিকল্পনা, এই সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে বর্তমানে এমন কিছু ঘটনা ঘটছে যা প্রতিটা ভারতীয়কে গর্বিত করবে। সম্প্রতি কোয়াড সামিটে এমন অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা থেকে ভারতের বিশাল অর্থনৈতিক ও কৌশলগত লাভ হতে চলেছে। তবে চুক্তি সই থেকে শুরু করে পলিসি ফাইনাল সবকিছু যখন একদম মসৃণভাবে সম্পন্ন হয়ে গেছে, ঠিক তখনই পর্দার আড়ালে শুরু হয়েছে অন্য খেলা। ভারতের এই সাফল্য দেখে কার সবচেয়ে বেশি ছটফটানি শুরু হয়েছে জানেন? অবশ্যই আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান এবং তাদের পরম বন্ধু চীনের। ভারতের উপর চাপ তৈরি করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তড়িঘড়ি করে চীনে পৌঁছে যান এবং সেখানে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কানে কানে ফিসফিস করে কাশ্মীর নিয়ে একটা বয়ান বা বিবৃতি আদায়ের আপ্রাণ চেষ্টা করেন। আর এরপরেই আন্তর্জাতিক মহলে খবর আসে যে চীন ও পাকিস্তান যৌথ বিবৃতিতে আবার কাশ্মীরের প্রসঙ্গ তুলেছে এবং এটাকে ইতিহাসের একটা অমীমাংসিত বিষয় বলে আখ্যা দিয়েছে। মূলত শি জিনপিং এবং শাহবাজ শরীফ গত 25শে মে একসঙ্গে দাঁড়িয়ে দাবি করেছিলেন যে এই কাশ্মীর সমস্যাটা নাকি ইতিহাসের একটা পুরনো ঝামেলা, যা দ্রুত শেষ হওয়া উচিত। আর এটা কিভাবে হওয়া উচিত? তাদের মতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের রেজলিউশন অনুযায়ী। আচ্ছা, পাকিস্তানিরা কি আসলেই পড়াশোনা জানে? এরা কি একেবারেই মূর্খ? তার কারণ রাষ্ট্রপুঞ্জের যে রেজলিউশন বা প্রস্তাব নিয়ে পাকিস্তানিরা আন্তর্জাতিক মঞ্চে এত লাফালাফি করছে, সেই কাগজের টুকরোটাতে আসলে কি লেখা আছে তা যদি এরা নিজেরা একবার চোখ খুলে দেখতো বা ভালো করে পড়তো, তবে ওরাই সবার আগে বলতো না না, এটা কার্যকর করা যাবে না। কারণ সেই রেজলিউশনে এমন কিছু শর্ত রয়েছে যার সাথে পাকিস্তানের বর্তমান অবস্থানের কোনো মিল নেই। কিন্তু পাকিস্তানিরা যেহেতু পড়াশোনা জানা জাতি নয়, তাই এই সাধারণ বিষয়টুকু বোঝার মগজ তাদের মধ্যে নেই। রাষ্ট্রপুঞ্জের ওই প্রস্তাবে পরিষ্কার 3টি ধাপ লেখা আছে। এর মধ্যে প্রথম ধাপে পিওকে তথা পাক অধিকৃত কাশ্মীর এবং গিলগিট বালতিস্তান এলাকা থেকে পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান সরকারকে সবার আগে পাত্তারি গুটিয়ে চলে যেতে হবে এবং ওই এলাকা সম্পূর্ণরূপে খালি করতে হবে। দ্বিতীয় ধাপে আছে পাকিস্তান পুরোপুরি খালি করে চলে যাওয়ার পর সেখানে শান্তি ও স্থায়িত্ব বজায় রাখার জন্য ভারত নিজের সেনাবাহিনী, আমলাতন্ত্র এবং পুলিশ প্রশাসন পাঠাবে। এবং তৃতীয় ধাপের রেখা রয়েছে যে প্রথম ও দ্বিতীয় ধাপ সম্পূর্ণ সফল হওয়ার পর তবেই সেখানে গণভোট হবে। অর্থাৎ আইনি নিয়ম অনুযায়ী সবার আগে পাকিস্তানকে নিজের ফৌজ ওখান থেকে সরাতে হবে। তবে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ এদের এই সহজ কথাটা বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছে। কিন্তু যাদের মাথায় বুদ্ধি নেই তাদের কাছে এই সহজ জিনিসও মহা জটিল মনে হয়। নিজেদের দেউলিয়া অবস্থা ঢাকতে এবং দেশের আমজনতাকে বোকা বানানোর জন্য পাকিস্তানের ফিল্ড মার্শাল আর প্রধানমন্ত্রী দিনরাত কাশ্মীর নিয়ে চেঁচাচ্ছে, আর যার কোনো লজিক বা বাস্তব ভিত্তিই নেই। সম্প্রতি আবার খবর পাওয়া যাচ্ছে যে জম্মু কাশ্মীরের লেটেস্ট পরিস্থিতি বা ডেভেলপমেন্ট নিয়ে পাকিস্তান নাকি চীনকে ব্রিফ করেছে। সত্যি খেয়ে দিয়ে কাজ না থাকলে যা হয় আর কি। তবে ভারতও কিন্তু চুপ করে বসে থাকেনি। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি আনুষ্ঠানিক বিবৃতিতে অত্যন্ত কড়া ভাষায় চীন ও পাকিস্তানের এই যৌথ বিবৃতিকে পুরোপুরি খারিজ করে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে ভারত এই ধরনের অযাচিত এবং ভিত্তিহীন মন্তব্যকে অত্যন্ত দৃঢ়তার সাথে রিজেক্ট বা প্রত্যাখ্যান করছে।
আচ্ছা, তবে এই প্রসঙ্গে আমেরিকার কি মত? এ বিষয়ে মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম, যিনি আগেও বহুবার পাকিস্তানের দ্বিচারিতা নিয়ে সরব হয়েছেন, তিনি আবারও পাকিস্তানের মুখে এক চরম চর কষিয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে ইরান শান্তি আলোচনায় পাকিস্তানের ভূমিকা অত্যন্ত সমস্যাজনক। এই প্রভাবশালী রিপাবলিকান সেনেটর, যিনি ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি আন্তর্জাতিক মঞ্চে আবারও প্রশ্ন তুলেছে যে আমেরিকা ও ইরানের মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা আদতে কতটা। সেই সাথে তিনি ইসলামাবাদের ইসরায়েল বিরোধী কট্টর মনোভাবের দিকেও আঙুল তুলেছেন এবং পরিষ্কার করে দিয়েছেন যে পাকিস্তানের এই মধ্যস্থতাকারীর ভূমিকা আসলে সম্পূর্ণভাবে মুখোশধারী। এখন প্রশ্ন হলো, পাকিস্তান কেন এত ইসরায়েল বিরোধী? এর উত্তর তারা নিজেরাও সঠিকভাবে দিতে পারবে না, কারণ তাদের ছোটবেলা থেকেই মগজ ধোলাই করে বোঝানো হয়েছে যে ধর্ম এটা নির্দেশ করে যে তাই আমাদের ইসরায়েলের বিরুদ্ধেই থাকতে হবে। তবে বাস্তব হলো এর সঙ্গে প্যালেস্টাইনের ভালো মন্দের কোনো সম্পর্কই নেই। পাকিস্তানের এই যে পুরো ইসরায়েল বিরোধী হাওয়া, যেখানে প্যালেস্টাইন ইস্যুটা কেবলই একটা পলিটিক্যাল বা মার্কেটিং স্টান্ট মাত্র। ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে 1947 সালে ভারত ও পাকিস্তান স্বাধীন হয় এবং প্রায় একই সময়কালের ব্যবধানে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। পাকিস্তান কিন্তু 1967 সালের যুদ্ধের পর থেকে নয়, বরং একদম শুরু থেকেই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। তাই ইসরায়েলের প্রতি এই অন্ধ ঘৃণা প্যালেস্টাইনের জন্য নয়, এটা কেবল একটা ছুতো মাত্র। এটা আসলে একটা গভীর ধর্মীয় বিদ্বেষ, যা সামাজিকভাবে প্রত্যেকটা পাকিস্তানির মনে গেঁথে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, লিন্ডসে গ্রাহাম আরও একটি বিস্ফোরক তত্ত্ব দিয়েছেন। তিনি জানিয়েছেন যে ইরানের কিছু যুদ্ধ বিমান পাকিস্তান নিজেদের মাটিতে লুকিয়ে রেখেছিল, যা নিয়ে আমি আগেও আলোচনা করেছি। ভাবুন একবার, এরা আমেরিকার থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের সাহায্য নেবে, আবার তাদের শত্রু ইরানের বিমানও লুকিয়ে রাখবে। অর্থাৎ গাদ্দারি করাটা এদের রক্তেই রয়েছে। এই আমেরিকানরা এবং ডোনাল্ড ট্রাম্প কেন এই সহজ কথাটা বোঝেন না যে এরা চরম গাদ্দার, এরা কারোর আপন নয়। সেনাপ্রধান আসিম মুনির কার আপন বলুন তো? অথবা প্রধানমন্ত্রী শাহবাজ শরীফই বা কার আপন? এরা হলো আসলে টাকার লোভী। চীন সামান্য কিছু টাকা ছুঁড়ে দিল আর এরা ইরানের বিমান লুকিয়ে ফেললো। কাল যদি আমেরিকা এদের লোভনীয় কোনো অফার বা বেশি টাকা দেয়, এরা তখনও পাল্টি খাবে। অর্থাৎ এরা আসলে দু তরফ থেকেই দালালি করা এবং টাকা খাওয়ার লোক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন পাকিস্তানকে আব্রাহাম অ্যাকর্ডসে সই করতে বলেছিলেন, তখন পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার সাফ জানিয়ে দেন যে তারা ইসরায়েলকে বিশ্বাস করে না, তাই এই চুক্তিতে যোগ দেবে না। আর পাকিস্তানি শীর্ষ নেতৃত্ব সহজেই এই চুক্তি সইও করবে না। কেন জানেন? তার কারণ হলো তারা নিজেদের 25 কোটি জনগণকে যেভাবে চরমপন্থী বা র্যাডিক্যালাইজড বানিয়ে রেখেছে এতদিন ধরে, এই চুক্তিতে সই করলে ওই ক্ষিপ্ত আমজনতারাই তাদের ঘর বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে রাস্তায় পিটিয়ে মারবে। অথচ ওই চরমপন্থীরা নিজেরাও জানে না যে ইসরায়েলের সাথে তাদের আসলে কিসের এত শত্রুতা। আসলে যখন মানুষের মাথায় বুদ্ধি লোপ পায়, তখন সে এমনি সমস্ত কাজ করে বসে। ছোটবেলা থেকে যাদের মাথায় ওই একটাই স্ক্রিপ্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ইহুদিরা তোমাদের শত্রু, ইহুদিদের মারলে তোমাদের সরাসরি জান্নাতে ঠাঁই হবে, এর পিছনে কোনো লজিক বা আধুনিক চিন্তা ভাবনাই নেই আসলে। অন্যদিকে কোয়াডের যৌথ বিবৃতির পর চীনও চরম প্রতিক্রিয়া দিয়েছে। চীন বলেছে যে তারা নাকি আন্তর্জাতিক ক্ষেত্রে এমন একটা এক্সক্লুসিভ বা ছোট ছোট জোট তৈরির ঘোর বিরোধী। আচ্ছা, চীনের কেন এত গায়ে লাগছে বলুন তো? কারণ কোয়াডভুক্ত দেশগুলোর বিদেশ মন্ত্রীরা এবার সরাসরি দাবি জানিয়ে দিয়েছে যে বিশ্ব বাণিজ্যের লাইফলাইন অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য যাতে কোনো বাধা ছাড়াই চলতে পারে তা নিশ্চিত করতে হবে। শুধু তাই নয়, ওই অঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের ওপরও ইরানের বেআইনি শুল্ক বসানোর তীব্র নিন্দা করা হয়েছে এবং পূর্ব চীন সাগর ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কোয়াডের বিবৃতিতে পরিষ্কার হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে বল প্রয়োগ, গায়ের জোর বা হুমকির মাধ্যমে ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার যে কোনো একতরফা পদক্ষেপের তীব্র বিরোধিতা করা হবে। আর এটা যে সরাসরি চীন এবং তার প্রক্সি রাষ্ট্র ইরানের উদ্দেশ্যেই একটা কড়া চড়, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এই পুরো সমীকরণে আমেরিকার একটা বড় দুর্বল জায়গা আছে, যার নাম ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পকে আমেরিকার পররাষ্ট্রনীতির সবচেয়ে দুর্বল লিঙ্কও বলা চলে। ট্রাম্পের জায়গায় যদি অন্য কোনো দূরদর্শী প্রেসিডেন্ট থাকতেন এই সময়, যেমন বারাক ওবামা, তাহলে কিন্তু এই ইরান বা চীনের কূটকৌশলতা এতদিন হয়তো পুরোপুরি মিটে যেত। ওবামা হয়তো ইরানে আক্রমণই করতেন না, আর যদি কখনো পরিস্থিতি তৈরি হতো এমন, তবে সেই সমস্যার গোড়া কেটে শেষ করে ছাড়তেন। কিন্তু ট্রাম্প শুধু দুনিয়া জুড়ে ফাঁকা হুমকি ধুমকির খেলা খেলে চলেছেন। দেখুন, এখানে আমাদের মূল বিষয়টাও বুঝতে হবে। চীন আসলে ইরানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে এবং হরমুজ প্রণালীকে নিজের অর্থনৈতিক হাতিয়ার বানাচ্ছে। ইরান বাইরে থেকে যতটা বীরত্ব দেখাচ্ছে, একা আমেরিকার বিরুদ্ধে লড়ার মতো সামরিক বা আর্থিক ক্ষমতা কিন্তু তাদের নেই। হ্যাঁ, ইরান সাহসের সঙ্গে লড়ছে ঠিকই, কিন্তু সেই সাহসের পিছনের আসল খুঁটির জোর হলো চীন এবং রাশিয়ার প্রত্যক্ষ ও পরোক্ষ সাপোর্ট। যেদিন চীন আর রাশিয়া নিজেদের স্বার্থে ইরান থেকে হাত গুটিয়ে নেবে, সেদিন আমেরিকা ইরানকে গিলে খাবে, আর এটাই হলো কঠিন বাস্তব। কিন্তু ভারতের ফোকাস একদম পরিষ্কার। আমাদের দেশের জন্য আসল দীর্ঘমেয়াদী চিন্তার কারণ হলো চীন, আর সেই কারণে কোয়াড এখন সরাসরি ইস্ট চায়না সি এবং সাউথ চায়না সি নিয়ে এত সক্রিয়। আর এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের মস্ত বড় একটা ভুল প্রমাণিত হয়ে গিয়েছে। ট্রাম্প অতীতে ভারতের ওপর যে 50% অতিরিক্ত ট্যারিফ বা শুল্ক বসিয়েছিলেন, তা যে কত বড় ভুল ছিল তা এবার প্রমাণিত। তবে এতে কি ভারতের কোনো ক্ষতি হয়েছে? একদমই না। উল্টে মার্কিন সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়ে দিয়েছে যে ভারতের ওপর ট্রাম্পের বসানো ওই ট্যারিফ সম্পূর্ণ বেআইনি ছিল, ওটাকে এক ধরনের জোরপূর্বক আদায় বলে। তাই এখন খোদ আমেরিকাকে হিসাব কষতে হচ্ছে যে ভারতের সেই 150 থেকে 200 বিলিয়ন ডলারে অতিরিক্ত অর্থ কিভাবে ফেরত দেওয়া যায়। তাহলে ট্রাম্প ওই শুল্ক বসিয়ে ভারতের কি ক্ষতি করতে পারলেন? এর উত্তর হলো বিগ জিরো। আর এই আবহের মধ্যেই ভারতের জন্য একটা বড় এবং পজিটিভ খবর সামনে এসেছে। ভারত ও আমেরিকার মধ্যে রেয়ার আর্থ এলিমেন্টস সরবরাহ নিয়ে একটা ঐতিহাসিক চুক্তি সই হয়ে গিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক এবং মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ উত্তোলন এবং তা প্রসেসিং বা প্রক্রিয়াকরণ করার জন্য দুই দেশের মধ্যেই একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ফাইনাল হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর মধ্যে নয়াদিল্লিতে এই চুক্তি সম্পন্ন হয়েছে সম্প্রতি। রুবিও কোয়াড বৈঠকের ঠিক আগেই 4 দিন সফরে এসেছিলেন ভারতে, যা এই চুক্তির গুরুত্বকে প্রমাণ করে। আচ্ছা, এই রেয়ার আর্থ খনিজ কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন, বর্তমান যুগের সেমিকন্ডাক্টর, চিপ, স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে উন্নত সামরিক অস্ত্র, প্রতিটা আধুনিক প্রযুক্তিতে এই বিরল খনিজ অপরিহার্য। কিন্তু এখানেই অত্যন্ত উদ্বেগের বিষয় হলো এই গ্লোবাল মার্কেটের প্রায় 60% খনিজ খনি চীনের নিয়ন্ত্রণে এবং প্রায় 90% প্রসেসিং বা ম্যানুফ্যাকচারিং একা চীনের হাতেই রয়েছে। ফলে চীন যখনই আন্তর্জাতিক মঞ্চে কোনো কোণঠাসা পরিস্থিতিতে পড়ে, তখনই সে আমেরিকার মতো দেশের সাপ্লাই চেইনে সুইচ অফ করে দেওয়ার বা খনিজ রপ্তানি বন্ধের ক্ষেত্রে দাদাগিরি দেখায়। যেমন একবার আমেরিকা যখন চীনের ওপর 150% ট্যারিফ চাপানোর কথা বলেছিল, চীন পাল্টা রেয়ার আর্থ বন্ধের হুমকি দিতেই ডোনাল্ড ট্রাম্প মাত্র 2 সপ্তাহের মধ্যেই নিজের ভোল বদলে ফেলেছিলেন। তাই চীন যাতে ভবিষ্যতে এই খনিজ নিয়ে কোনো রকম ব্ল্যাকমেল করতে না পারে, তার জন্য কোয়াড দেশগুলো এবার জোট বেঁধেছে। এই কোয়াড চুক্তির অধীনে একটা বিশেষ মাল্টিল্যাটারাল ডকুমেন্ট প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে কোয়াডভুক্ত দেশগুলো এবং কিছু অগ্রণী প্রাইভেট কোম্পানি মিলে এই খনিজ সাপ্লাই চেইনকে স্বাধীন মজবুত করতে $20 বিলিয়ন যৌথ তহবিল বা কার্পাস তৈরি করবে, যেখানে লোন, ভর্তুকি এবং দীর্ঘমেয়াদী ক্রয় চুক্তির মাধ্যমে এই বিপুল অর্থ খনিজ উত্তোলন, প্রসেসিং এবং রিসাইক্লিং এর কাজে লাগানো হবে, যাতে বিশ্ববাজারে শুধুমাত্র একটা দেশ তথা চীনের ওপর একচেটিয়া নির্ভরতা চিরতরে শেষ করে দেওয়া যায়। কোয়াড পার্টনাররা একে অপরের সঙ্গে টেকনিক্যাল এবং রেগুলেটরি তথ্য শেয়ার করতেও সহমত হয়েছে এক্ষেত্রে, কারণ তারা ভালো করেই জানে যে রেয়ার আর্থ বা বিরল খনিজ ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া সবার জন্যই অক্সিজেন স্বরূপ। আর এই পুরো বৈশ্বিক ভাণ্ডারের ওপর ড্রাগনের মতো একাধিপত্য নিয়ে বসে আছে চীন। যদি ভবিষ্যতে চীনের সঙ্গে কোনো দেশের সংঘাত বা যুদ্ধ বাধে, চীন সবার আগে এই সাপ্লাই লাইনটাই কেটে দেবে। তাই কোয়াড এই মাস্টার স্ট্রোক
দিয়েছে চীনের ওপর। এখন বড় প্রশ্ন হলো, ভারতের মাটিতে কি এই ধরনের খনিজ আছে? হ্যাঁ, ভারতের মাটির নিচে কপার, গ্রাফাইট, ফসফরাস এবং টাইটানিয়ামের মতো অত্যন্ত মূল্যবান খনিজের বিশাল ভান্ডার রয়েছে, কিন্তু সঠিক উন্নত পরিকাঠামো এবং আধুনিক প্রসেসিং প্রযুক্তির অভাবে আমরা এতকাল এগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে তুলতে বা ব্যবহার করতে পারিনি। সরকারি রিপোর্ট অনুযায়ী ভারতে প্রায় 13.15 মিলিয়ন টন মোনাজাইট রয়েছে, যা রেয়ার আর্থ অক্সাইডের অন্যতম সেরা প্রাকৃতিক উৎস। এই কারণে ভারতের 2026-27 অর্থবর্ষের জাতীয় বাজেটে মোদী সরকার উড়িষ্যা, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর রাজ্য জুড়ে একটা বিশেষ রেয়ার আর্থ করিডোর তৈরির এক যুগান্তকারী পলিসি এনেছে। উড়িষ্যা থেকে শুরু করে পুরো দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চল আগামী দিনে রেয়ার আর্থ খনি থেকে খনিজ উত্তোলন ও প্রসেসিং এর মূল আন্তর্জাতিক হাব হয়ে উঠতে চলেছে। ভারতের কাছে এই রিজার্ভগুলো অলরেডি ছিল। অতীতে আমরা হয়তো কৌশলগত কোনো কারণে এতে বেশি গুরুত্ব দিইনি, কিন্তু এখন ভারত সরকার মনস্থির করে নিয়েছে যে আমরা নিজস্ব প্রযুক্তিতে এগুলো মাটির নিচ থেকে বের করব এবং এই ক্ষেত্রে ভারতকে সম্পূর্ণ আত্মনির্ভর করে তুলব। দেখুন, বাস্তব কিন্তু এটাই যে চীন হোক বা আমেরিকা, বিদেশি শক্তির ওপর থেকে আমাদের অর্থনৈতিক ও প্রযুক্তিগত নির্ভরতা যত কম হবে, দেশের ভবিষ্যৎ সুদূর প্রসারী সুরক্ষার জন্য ততই মঙ্গল। শুরুতে হয়তো পরিকাঠামো গড়তে আমাদের একটু কষ্ট হবে, বিপুল খরচও হবে, কিন্তু এর সুফল যখন মিলবে তখন ভারত চিরকালের জন্য নিশ্চিন্ত এবং সার্বভৌম হয়ে উঠবে। হ্যাঁ, এটা আমরা সবাই জানি যে চীন আজ বিশ্বের ম্যানুফ্যাকচারিং ক্যাপিটাল। চীন একাই শিল্পক্ষেত্রে যা উৎপাদন করে দুনিয়ার 10টা শক্তিশালী দেশ মিলেও তা উৎপাদন করতে পারে না, এটা একটা ফ্যাক্ট। কিন্তু সঠিক লং টার্ম পলিসি, সঠিক দিক নির্দেশনা এবং সঠিক সরকারি ফান্ডিং থাকলে যে কোনো অসম্ভব চাকাও ঘুরতে বাধ্য। হয়তো ভারতের এই গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠতে আরও 20 থেকে 30 বছর পর্যন্ত সময় লাগবে, কিন্তু এই ঐতিহাসিক পরিবর্তন ভারতকে নিজের স্বার্থে আনতেই হবে। আর এই কোয়াড বৈঠকে আরেকটা অত্যন্ত বড় এবং রণকৌশলগত সিদ্ধান্তও নেওয়া হয়েছে, তা হলো ইন্দো প্যাসিফিক বা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মেরিটাইম নজরদারি এবং পোর্ট ইনফ্রাস্ট্রাকচার বা বন্দর পরিকাঠামো ব্যাপকভাবে বাড়ানো হবে। কারণ ওই আন্তর্জাতিক জলসীমায় চীনের সামরিক দাদাগিরি ও অবৈধ অনুপ্রবেশ দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক করা একটা টুইট দেখলেই আপনারা এই পরিকল্পনার গভীরতা বুঝতে পারবেন। তিনি স্পষ্ট লিখেছেন যে মেরিটাইম নজরদারি এবং কমন অপারেটিং পিকচারের বিষয়ে কোয়াডভুক্ত সমস্ত দেশ একমত হয়েছে। শুধু তাই নয়, ফিজিতে একটা পাইলট পোর্ট প্রজেক্টও তৈরি করা হবে এবং সমুদ্রে তলদেশ দিয়ে যাওয়া অত্যন্ত সংবেদনশীল আন্ডারসি ইন্টারনেট কেবলস সুরক্ষায় একটা আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেলও গঠন করা হবে। এখন বুঝলেন তো চীন কেন এত চেঁচাচ্ছে এই বলে যে এই কোয়াডের মতো ছোট ছোট গ্রুপগুলো আন্তর্জাতিক নিয়মের নাকি বাইরে। কারণ কোয়াডের এই একটা ঘোষণায় বেইজিং এর ঘুম উড়িয়ে দিয়েছে, চীনকে ভিতর থেকে যেন কাঁপিয়ে দিয়েছে। আর তাই চীন নিজে সরাসরি কিছু করতে না পেরে একটু ঘাবড়ে গিয়ে নিজেদের পরম বাধ্য অনুগত গোলাম শাহবাজ শরীফকে ডেকে বলছেন, যাও গিয়ে আন্তর্জাতিক মঞ্চে একটু কাশ্মীরের প্রসঙ্গ তুলে আসো, যাতে ভারতের ওপর কিছুটা হলেও কূটনৈতিক চাপ তৈরি করা যায়। ভূ রাজনীতির এই পুরো চক্র বা গেমের লুপটা আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। সুতরাং কোয়াডের মূল এবং অন্তিম লক্ষ্য একটাই, চীনের ওপর থেকে বৈশ্বিক ইকোনমিক ডিপেন্ডেন্স বা নির্ভরতা কমানো এবং নিজেদের গ্লোবাল সাপ্লাই চেইনের মালিকানা নিজেদের সুরক্ষিত হাতেই রাখা, যাতে ভবিষ্যতে কোনো সংকট তৈরি হলে চীন ভারতকে বা বিশ্বকে বিন্দু মাত্র ব্ল্যাকমেল করতে না পারে। আর এই কারণে এই বৈঠকে এনার্জি সিকিউরিটি বা শক্তি নিরাপত্তার ওপরও সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। কারণ হরমুজ প্রণালী ইরান বা চীনের উস্কানিতে বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় আকাশ ছোঁয়া হয়ে যাবে। এমন পরিস্থিতি তো ভারত বা কোয়াড হতে দিতে পারে না। তাই যদি আমরা ক্রিটিক্যাল মিনারেলস, মেরিটাইম বা সমুদ্র সীমানা এবং এনার্জি সেক্টরে দ্রুত আত্মনির্ভর না হতে পারি, তবে চীন সবসময় আমাদের ওপর অন্য উপায় যুদ্ধ বা প্রক্সি ওয়ার এইভাবেই চালিয়ে যাবে।
আর আজকের দিনে যুদ্ধ কিন্তু শুধু সীমান্ত এলাকায় মিসাইল ছোড়া বা ড্রোন ওড়ানোর মধ্যে সীমাবদ্ধ নেই। দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা এখন এটা নয় যে ইরান কোথায় কটা ড্রোন মারলো। আসল ও বড় সমস্যা হলো ইরান যেভাবে হরমুজ প্রণালী ব্লক করে বৈশ্বিক বাণিজ্যকে থমকে দেওয়ার চেষ্টা করছে, এটা আসলে এক ধরনের আধুনিক অর্থনৈতিক যুদ্ধ। আর কোয়াড বৈঠকে ঠিক এই আধুনিক অর্থনৈতিক যুদ্ধকে কিভাবে সমূলে বিনষ্ট করা যায় তারই একটা নিখুঁত ও নিশ্ছিদ্র ব্লুপ্রিন্ট বা রণকৌশল তৈরি করা হয়েছে, যাতে ভবিষ্যতে বাইরের কোনো শত্রুর ফাঁকা হুমকিতে আমাদের দেশের সার্বভৌমত্ব এবং অর্থনীতিতে কোনো আঁচ না আসতে পারে। ভারতের এই আত্মনির্ভরতার লড়াই নিয়ে আপনার কি মত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকে টিভি। ধন্যবাদ।